হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু অথর্ব আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রঞ্জিত বর্মন। আজকে বৃহস্পতিবার রাত্রির 8টা ক্লাস, রাত্রির 8 PM ক্লাস মানেই হচ্ছে পুলিশের জন্য, ওনলি পুলিশ মানে উর্দির জন্য যারা স্বপ্ন দেখছো তারা হচ্ছে তাদের মেগা মক টেস্ট। তুমি হচ্ছে যেই পরীক্ষার জন্য প্রিপারেশন করো না কেন, বেস্ট ক্লাস, রিভিশন ক্লাস বা মক টেস্ট ক্লাস যাই বলো না কেন, সেটা ডব্লিউপি কনস্টেবল এসআই, কলকাতা পুলিশ কনস্টেবল এসআই, আরপিএফ এবং হচ্ছে জিডি, এই ধরনের উর্দির পরীক্ষাগুলির জন্য এটা হচ্ছে বেস্ট ক্লাস, নিজেকে যাচাই করে নেওয়ার জন্য। এখানে 30টা কোশ্চেন আছে। এই 30-এর মধ্যে তুমি কত পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। প্রথম প্রশ্ন তোমাদের সামনে রাখবো। প্রথম প্রশ্ন বলছে বলছে কোন প্রণালী দ্বারা অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া বিচ্ছিন্ন হয়েছে? তুমি জানো কোশ্চেনটি? যদি না জানো আমি তোমাকে জানাচ্ছি। এর আগে আমি অস্ট্রেলিয়ার সম্পর্কে কিন্তু ডিটেলড একটি ভিডিওতে আমি বলে দিয়েছি উইথ ম্যাপ, যে অস্ট্রেলিয়া থেকে কি কি কোশ্চেন আসে সব বলে দিয়েছিলাম, সেইখানেই আমি এই কোশ্চেনটা ডিসকাশন করেছি। তো অপশন বলছে বাস প্রণালী, কুক প্রণালী, লুজেন প্রণালী নাকি বেরিং প্রণালী। তো উত্তর দেবে অপশন নাম্বার এ, বাস প্রণালী। তো বাস প্রণালী হচ্ছে তোমার অস্ট্রেলিয়া তাসমানিয়া, একটা ছোট্ট একটা আইল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণে রয়েছে, সেটি অবস্থিত বা বিচ্ছিন্ন করেছে। অস্ট্রেলিয়ার রাজধানী এসেছিল হচ্ছে ক্যানবেরা, ক্যানবেরা ক্লার্কশিপ এসেছিল কিন্তু, ঠিক আছে। আর কুক প্রণালী অবস্থিত হচ্ছে তোমার নর্থ নিউজিল্যান্ড, মানে উত্তর নিউজিল্যান্ড এবং দক্ষিণ নিউজিল্যান্ডকে বিচ্ছিন্ন করেছে কুক প্রণালী। বেরিং প্রণালী রয়েছে হচ্ছে আফ্রিকা এবং হচ্ছে এশিয়া, আফ্রিকা না সরি, এশিয়া ও আমেরিকাকে, ঠিক আছে। তুমি যদি জেনে থাকো, এশিয়ার হচ্ছে রাশিয়া রয়েছে, আর আমেরিকার হচ্ছে আলাস্কা, ঠিক আছে। এই দুটো জিনিসকে আলাদা করেছে। আচ্ছা, এটা কিন্তু সেট নাম্বার 2, আর এর আগে সেট নাম্বার 1 অলরেডি আলোচনা করে দিয়েছি, যদি না দেখো ওটাও কিন্তু দেখে নিও। জুরাসিক পার্ক, ভীষণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা। বলছে জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? মাইকেল ক্রিকটন, ওয়াল্টার স্কট, রবার্ট লুইস নাকি ডি.এইচ. লরেন্স? তো আনসার ইজ অপশন নাম্বার এ, বি, সি, ডি। কোনটা হবে? অপশন নাম্বার এ, মাইকেল ক্রিকটন। মাইকেল ক্রিকটনের লেখা হচ্ছে তোমার জুরাসিক পার্ক, ঠিক আছে। আচ্ছা, এই যে ওয়াল্টার স্কটের একটা বই মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট, আসতেই পারে। বলছে ইভান হো, ইভান হো, ঠিক আছে। ইভান হো হচ্ছে তোমার জুরাসিক পার্ক, সরি কি বলে, ওয়াল্টার স্কটের লেখা বই। দ্বিতীয় প্রশ্ন বলছে প্রথম প্রতিশ্রুতি কার লেখা? দেখো, প্রথম প্রতিশ্রুতি এই বইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একজন মহিলা সাহিত্যিকের লেখা। তাহলে উত্তর কি হবে? আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলাবতী ধর নাকি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? আমি বলে দিয়েছি মহিলা, তাই এটা হবে না, বিভূতিভূষণ তো হবেই না। তাহলে প্রথম প্রতিশ্রুতি লিখেছেন হচ্ছে আশাপূর্ণা দেবী, ঠিক আছে। আর এই বইটি লেখার জন্যই তিনি জ্ঞানপীঠ পেয়েছেন, জ্ঞানপীঠ, ঠিক আছে। কত সালে পেয়েছেন জ্ঞানপীঠ? 1976 সালে। আর উনি ভারতের প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পান। জ্ঞানপীঠ হচ্ছে সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার, সাহিত্যে সাহিত্যে সর্বোচ্চ, মনে থাকে যেন, ঠিক আছে। আর প্রথম প্রথম প্রশ্ন বলে দিয়েছ। ঠিক আছে, পরের প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচন হওয়ার অধিকার এটি কি ধরনের অধিকার? মানে ভারতবর্ষের ভোটাধিকার হচ্ছে মৌলিক অধিকার, স্বাভাবিক অধিকার, সাংবিধানিক অধিকার নাকি হচ্ছে বৈধ বা আইনি অধিকার? তো মনে রাখবে, ভোটাধিকার হচ্ছে অপশন নাম্বার ডি, বৈধ অধিকার বা আইনি অধিকার বা লিগাল রাইট, ঠিক আছে, লিগাল রাইট। আমাদের যে মৌলিক অধিকার, বর্তমানে 6টা মৌলিক অধিকার আমাদের মধ্যে রয়েছে, ঠিক আছে। আগে 7টা ছিল, এখন 6টা রয়েছে। আর মনে রাখবে যে মৌলিক অধিকার হচ্ছে পার্ট বা অংশ, কত নম্বর অংশ অন্তর্গত? সেটি হচ্ছে পার্ট নাম্বার 3 এর অন্তর্গত, ঠিক আছে, পার্ট নাম্বার 3 এর অন্তর্গত। মৌলিক অধিকারটি নেওয়া হচ্ছে ইউএসএ থেকে, ইউএসএ মানে আমেরিকা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকারের এই কনসেপ্টটা, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা উৎসাহ দান অন্তর্ভুক্ত। মানে এক কথাই যে এইটা বলছে না, এখানেই তোমার উত্তর রয়ে গেছে। কি আন্তর্জাতিক শান্তি মানে ইন্টারন্যাশনাল ট্রিটিজ, মানে অন্য কোনো দেশের সাথে যুদ্ধ হবে কি হবে না, কোন দেশের সাথে আমরা শান্তি রক্ষা করব কি করব না, কোন দেশের সাথে কি নীতি হবে, এই সমস্ত কিছু রয়েছে হচ্ছে আমাদের ডিপিএসপির মধ্যে। মানে অপশন নাম্বার বি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে আমরা বলি কি বলবো এটাকে, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, ঠিক আছে, যেটি রয়েছে পার্ট নম্বর বা অংশ নম্বর
4-এ 4 এর মধ্যে রয়েছে, ঠিক আছে। আর এটা আর্টিকেল নাম্বার বা ধারা রয়েছে হচ্ছে কত নম্বর না 336 থেকে হচ্ছে তোমার 551-র মধ্যে রয়েছে, ঠিক আছে। আর যে 51 নম্বর আর্টিকেল সেটাই হচ্ছে তোমার এই আন্তর্জাতিক, এই যেটা 51 নম্বরটাই হচ্ছে তোমার আন্তর্জাতিক শান্তি রক্ষা, ঠিক আছে। আর প্রিয়াম্বল কনস্টিটিউশন, প্রিয়াম্বল হচ্ছে ভারতবর্ষের একটি কি বলে তোমার প্রস্তাবনা, এটাকে বলছে প্রস্তাবনা। প্রস্তাবনাতে 5টা শব্দ রয়েছে, 5টা, ঠিক আছে। 5টা শব্দ পরপর সিকোয়েন্সে মনে রাখবে, ঠিক আছে। আর হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিতে আমি বলে দিলাম। ওকে, চলো ঠিক আছে, পরের প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন বলছে পঞ্চায়েতি রাজ, এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা মৌলিক উদ্দেশ্য হলো নিম্নলিখিত কোন নিশ্চিত করে, কোনটি? পঞ্চায়েতি রাজ উন্নতিতে জনগণের অংশগ্রহণ করে, নাকি রাজনৈতিক দায়বদ্ধতা একটা, নাকি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, নাকি আর্থিক যোজন? তো পঞ্চায়েতি রাজ সম্পর্কে কোন তথ্যটি সঠিক হবে? এ বি সি ডি মধ্যে কোনটি হবে উত্তর? উত্তর হবে অপশন নাম্বার সি, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, ঠিক আছে। গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে তোমার সমস্ত ক্ষমতা কেন্দ্রে না থেকে এগুলো ক্ষমতাকে বন্টন করে দেওয়া, ছড়িয়ে দেওয়া, ঠিক আছে, যাতে একদম রুট লেভেল, ভিলেজ লেভেল, গ্রাম লেভেল থেকে তোমার গ্রামের দিক থেকে উন্নয়ন আসতে পারে, ঠিক আছে, উন্নতি হতে পারে। তার কারণ সেন্ট্রাল থেকে, ক্যাপিটাল থেকে, যে কোনো দেশের ক্যাপিটাল, মানে আমাদের দেশের ক্যাপিটাল বা মনে করো আমাদের রাজ্যের ক্যাপিটাল, এখান থেকে যে তোমার ডেভেলপমেন্টস গুলো আসবে, সেই ডেভেলপমেন্টস গুলো একদম প্রত্যন্ত গ্রামে তো পৌঁছতে পারবে না। তো প্রত্যন্ত গ্রামের মানুষ কোথায় যাবে তার কথাগুলো বলতে? সেই জন্যই হচ্ছে এই তোমার পঞ্চায়েতি ব্যবস্থা সৃষ্টি করা হয়েছিল। সেই জন্যই বলছে গণতান্ত্রিক বিকেন্দ্রী, মানে কি কেন্দ্র থেকে ছড়িয়ে দেওয়া, বিকেন্দ্রীকরণ। ওকে, আর মনে রাখবে পঞ্চায়েতি ব্যবস্থা প্রথম চালু হয়েছিল 1959 সালে। 1959 সাল বলবন্ত রায় মেহতা কমিটির দ্বারা, ঠিক আছে। কোন রাজ্যে প্রথম চালু হয়েছিল? রাজস্থান, ঠিক আছে, রাজস্থানে প্রথম চালু হয়েছিল। ওকে, আচ্ছা, প্রত্যেক ভাইকে কিন্তু আমি অবশ্যই বলবো এই ধরনের জিনিসগুলো বারবার রিভিশন করবে, পরীক্ষায় কিন্তু আসবেই আসবে, ঠিক আছে। ওই জন্য নাম দিয়েছে উর্দির স্বপ্ন, ঠিক আছে। আর হচ্ছে কি বলবো এখান থেকে, 1992 সাল 1992-তে তোমার এইটা তোমার চালু করা হয়েছিল। অ্যামেন্ডমেন্ট ছিল হচ্ছে তোমার 73তম অ্যামেন্ডমেন্ট, 73তম সংশোধনী, 73তম সংশোধনী। আর সাল ছিল 1992, ঠিক আছে। পঞ্চায়েত দিবস পালন করা হয় আমাদের কত সালে, কত তারিখে? 24শে এপ্রিল, 24শে এপ্রিল, ঠিক আছে আমার ভাইয়েরা। যদি ইনফরমেশন ভালো লাগে, যা যদি কোশ্চেন্স যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, ঠিক আছে। আর তোমার মতন যারা যারা রয়েছে এরকম উর্দির জন্য লড়াই করছে, সেটা কলকাতা পুলিশ হোক, যে কোনো উর্দির পরীক্ষার জন্য লড়াই করছে, তার স্বপ্ন পূরণের জন্য এই ভিডিওগুলো, এই ইনফরমেশন গুলো খুবই দরকার। তো তার মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে কার হাতে? যদি আমাদের সুপ্রিম কোর্টে বিচারপতি এখন 34 জন রয়েছে, ঠিক আছে, এই 34 থেকে যদি বাড়াতে লাগে তাহলে কে এটা করতে পারে? ভারতের রাষ্ট্রপতি, লোকসভা, অপশন নাম্বার সি বলছে ভারতের প্রধান বিচারপতি, নাকি আইন কমিশন? কে করতে পারে? আইন কমিশন মানে ল কমিশন। তো কে করতে পারে? উত্তর হবে অপশন নাম্বার এ, ঠিক আছে, লোকসভা। লোকসভাই করতে পারবে, তার কারণ লোকসভাতে ইলেক্টেড এমপিরা রয়েছে, ঠিক আছে, ইলেক্টেড এমপি রয়েছে, তাদেরকেই আমরা দায়িত্ব দিয়েছি আমাদের এই সমস্ত কাজগুলো করবার জন্য, ঠিক আছে। তো সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের প্রধান একটি বিচার ব্যবস্থা। তো তার বিচারপতিদের বাড়ানোর জন্য লোকসভাতে বিল আনতে লাগে, ঠিক আছে, বিল এনে সেটাকে অ্যাক্টে পরিণত করতে লাগে, তারপরে হচ্ছে তোমার এটা করা যায়। তো শুধু লোকসভা যদি নাও বলতো, লোকসভা ও রাজ্যসভা বা পার্লামেন্ট আনসার হতো, পার্লিয়ামেন্ট, পার্লামেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে পার্লামেন্ট, ঠিক আছে। সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করে হচ্ছে তোমার রাষ্ট্রপতি, আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করে, শপথ বাক্য পাঠ করে রাষ্ট্রপতিকে। যদি রাষ্ট্রপতি অনুপস্থিত থাকে তাহলে সেখানে জায়গায় কে থাকবে? উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, ঠিক আছে। আর যদি মনে করো উপরাষ্ট্রপতি অনুপস্থিত থাকে এবং রাষ্ট্রপতি অনুপস্থিত, দুজনেই অনুপস্থিত, তাহলে সেই জায়গাতে কে আসবে? তখন আসবে তোমার সুপ্রিম কোর্ট, ঠিক আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এমন কি কোনোদিন হয়েছে কোনো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তোমার রাষ্ট্রপতি পদে ছিলেন কিছুদিনের জন্য? হ্যাঁ ছিলেন, তার নাম হচ্ছে হিদায়তুল্লাহ, হিদায়াতুল্লাহ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন? বলছে কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন, আচ্ছা সরি, এটা কোন নয়, কোন রাজ্যে, কোন রাজ্যের ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন কার দ্বারা? গভর্নর, মানে হচ্ছে তোমার এটা রাজ্যপালের কথা বলছে, রাজ্যপাল,
রাজ্যপাল দ্বারা, নাকি হাইকোর্টের প্রধান বিচারপতি দ্বারা, নাকি রাজ্যের কাউন্সিল অফ মিনিস্টার দ্বারা? কাউন্সিল অফ মিনিস্টার এখানে রাজ্যের মন্ত্রীদের কথা বলছে, রাজ্যের মন্ত্রিসভা মানে মন্ত্রিসভা। বলছে ডিস্ট্রিক্ট জাজ মানে যে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে তোমার জাজ কোর্টগুলো রয়েছে না, সেই কোর্টের যে জাজকে নিযুক্ত করেন মন্ত্রীরা, নাকি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল? তো উত্তর হবে অপশন নাম্বার এ বি সি ডি। এ বি সি ডি কোনটা হবে আনসার? আনসার হচ্ছে অপশন নাম্বার এ, গভর্নর বা রাজ্যপাল নিয়োগ করেন হচ্ছে তোমার রাজ্যের ডিস্ট্রিক্ট জাজগুলোকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে অ্যাডভোকেট জেনারেল ইনি হচ্ছেন রাজ্যের সর্বোচ্চ আইন আধিকারিক, ঠিক আছে। তো এখানে রাজ্যের আইন আধিকারিক বা বলতে পারো রাজ্য সরকারের আইনি পরামর্শদাতা। এর হচ্ছে তোমার আর্টিকেল নাম্বার মনে রাখবে 165, ঠিক আছে। একই রকম যদি বলা হয় কেন্দ্রীয় সরকারের আইনি পরামর্শদাতা, তাহলে হচ্ছে আর্টিকেল নাম্বার 76 নম্বর, সেটা হচ্ছে তোমার, এটা অ্যাডভোকেট তো ওটা হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে। অ্যাটর্নি জেনারেল হয়ে গেলে 76 কেন্দ্রীয় সরকারের হয়ে যাবে। ওকে, আচ্ছা বেশ। হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখতে লাগবে তোমাদের। রাষ্ট্রপতি দ্বারা, রাষ্ট্রপতি নিযুক্ত করেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষমা করার অধিকার আছে, ক্ষমা করার ক্ষমতা রয়েছে? স্টার লাগাবে, খুবই ভালো প্রশ্ন, এই ধরনের কোয়েশ্চেন্সই কিন্তু আসে পরীক্ষায়। রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে, রাষ্ট্রপতির এবং কোন রাজ্যের রাজ্যপালেরই ক্ষমতা আছে, নাকি শুধু রাজ্যপালের, নাকি ভারতীয় সুপ্রিম কোর্টের মুখ্য প্রধান বিচারপতি? উত্তর কি হবে? এ বি সি ডি। তো অপশন নাম্বার এ রাষ্ট্রপতি না, অবশ্যই রাষ্ট্রপতি পারে, সাথে রাজ্যপালও তো পারে। তো আনসার, অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে অপশন নাম্বার বি, ঠিক আছে। তো রাজ্যপাল এবং হচ্ছে রাষ্ট্রপতি, তো যারা যারা প্রথম অপশন দেখেই ভেবে ফেলেছো তাহলে সেটা কিন্তু হবে না। রাষ্ট্রপতি এবং হচ্ছে রাজ্যপাল সবাই পারে। তো পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে রাজ্যপাল মৃত্যুদণ্ড করতে পারে না, মৃত্যুদণ্ড ক্ষমা করার অধিকার একমাত্র প্রেসিডেন্টের আছে বা রাষ্ট্রপতির আছে। আর একটা হচ্ছে তোমার কোর্ট মার্শাল, কারো যদি কোর্ট মার্শাল হয়ে যায় সেই ক্ষমতা, সেটাও কিন্তু কমানোর ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির আছে। এই দুটো ক্ষেত্রেও কিন্তু রাজ্যপালের ক্ষমতা নেই, ঠিক আছে, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানে আর্টিকেল 280-তে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা আছে? আর্টিকেল নম্বর 280, পরিকল্পনা কমিশনের কথা বলা আছে, অন্তরাজ্য কাউন্সিল, নদীর জল সংক্রান্ত ট্রিবিউনাল, নাকি অর্থ কমিশন? অর্থ কমিশন মানে তোমার বলে ফিনান্স কমিশনের কথা বলছে। তো উত্তর কি হবে? উত্তর হবে অপশন নাম্বার এ বি সি ডি। এ বি সি ডি, অপশন নাম্বার ডি কারেক্ট। অর্থ কমিশন 280, আর অর্থ কমিশন হচ্ছে একজন প্রধান অর্থ কমিশন, সাথে 4 জন সহযোগী, মোট হচ্ছে 5 জন। তো পরীক্ষায় দেখবে কি চাইছে, সহযোগী চাইলে 4 হবে আর টোটাল চাইলে হচ্ছে তোমার 5 হবে। এখন বর্তমানে কে রয়েছে ফিনান্স কমিশন? ফিনান্স কমিশন রয়েছে হচ্ছে তোমার অরবিন্দ পানাগারিয়া, ঠিক আছে, অরবিন্দ পানাগারিয়া, মনে থাকবে। আচ্ছা, পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল 1950 সাল। প্রথম চেয়ারম্যান ছিলেন নেহেরু, সবসময় প্রধানমন্ত্রী হয় সবসময়। আর এইটি তুলে দেওয়া হয়েছে 2015 সালে। 2000 2015 সালে এটাকে তুলে নীতি আয়োগ করা হয়েছে, নীতি আয়োগ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি বলছে না, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কেমন? একস্তরীয়, ত্রিস্তরীয়, দ্বিস্তরীয়, নাকি 4 প্রকার? ভারতের পঞ্চায়েতি রাজ ত্রিস্তরীয়। ত্রিস্তরীয় কি কি? 1 নম্বরে থাকে হচ্ছে তোমার ভিলেজ লেভেলের পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, আহা, গ্রাম পঞ্চায়েত। 2 নম্বরের থাকে হচ্ছে তোমার কি থাকে 2 নম্বরে? পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি। আর 3 নম্বরে থাকে হচ্ছে জেলা পরিষদ বা জেলা পরিষদ, ঠিক আছে, জেলা পরিষদ। এই 3টে স্তর হয়। পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরে, সায়েন্সের কোশ্চেন, মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কতগুলি? মানুষের শরীরে সুষুম্না স্নায়ু, দেখো ওটা থাকে হচ্ছে তোমার মাথা এবং হচ্ছে মাথার নিচ দিয়ে, মানে গ্রীবাদেশের কথা বলা হচ্ছে। 12 জোড়া, 31 জোড়া, 31টি, নাকি হচ্ছে 12টি? কোনটা আনসার হবে? অপশন নাম্বার এ তো হবে না, বি তো, ডি তো হবে না, অপশন নাম্বার বি আর সি এর মধ্যে কোনটা? অপশন নাম্বার এ বি সি ডি, অপশন নাম্বার বি। 31 জোড়া থাকে হচ্ছে সুষুম্না স্নায়ুর সংখ্যা, ঠিক আছে।
পরবর্তী প্রশ্ন বলছে বিউটি পার্লারে, খুবই ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, এটা স্টার দিতে পারো প্রশ্নটার মধ্যে। বলছে বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য কি ব্যবহার করা হয়? ক্লোরিন, ফসফরাস, সালফার নাকি সিলিকন? কোনটা ব্যবহার করা হবে? মনে রাখবে, ভীষণই গুরুত্বপূর্ণ, অপশন নাম্বার বি, সালফার ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, সিলিকন, SI, যেটা হচ্ছে তোমার পৃথিবী পৃষ্ঠে দ্বিতীয় বেশি সর্বোচ্চ পাওয়া যায় হচ্ছে সিলিকন, সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে তোমার পৃথিবী পৃষ্ঠের কথা বলছি, O2, ঠিক আছে, অক্সিজেন। তারপরে পাওয়া যায় হচ্ছে তোমার সিলিকন, ঠিক আছে। তারপরে পাওয়া যায় হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, মানে অ্যালুমিনিয়াম হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে মেটালের মধ্যে, ধাতুর মধ্যে সব থেকে বেশি ধাতু পাওয়া যায় অ্যালুমিনিয়াম, গ্যাসের মধ্যে অক্সিজেন, আর সিলিকন হচ্ছে সেকেন্ড নম্বরে আসে। মনে রাখবে, সিলিকন দিয়ে আইসি চিপ তৈরি হয়, আইসি চিপ, ঠিক আছে। আইসি চিপ ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহার করা হয়। আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে, সার্কিট। আর ক্লোরিন হচ্ছে তোমার কাঁদানে গ্যাসে থাকে, কাঁদানে গ্যাসে ক্লোরিন থাকে। পরবর্তী প্রশ্ন, ঘরের ওপরের দিকে ভেন্টিলেটর থাকে কেন? এইটা জাস্ট আমি সেট নাম্বার ওয়ানেই করিয়েছি, সেট নাম্বার ওয়ানেই বলেছি, পুরো কারণ বলেছিলাম কেন থাকে। আচ্ছা, শ্বাসক্রিয়ার ওজোন অক্সিজেন আসার জন্য, যাতে সূর্যের আলো ঘরে আসতে পারে সেই কারণে, নাকি বাতাসের পরিচলন স্রোত বজায় রাখে বাতাসকে তাজা রাখার জন্য, নাকি কার্বন ডাইঅক্সাইডের নির্গমন পথ সেই কারণে? তো অপশন নাম্বার A, B, C, D কোনটি উত্তর হবে? অপশন নাম্বার A, B, C, D, অপশন নাম্বার সি কারেক্ট। বাতাসের পরিচলন স্রোত বজায় রাখে সেই কারণে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার কি দিকে? পিচ বা তীক্ষ্ণতা জেনে, কোয়ালিটি বা গুণ বা জাতি থেকে, নাকি প্রাবল্য তীব্রতা থেকে, নাকি বেগ থেকে? কোনটা? অপশন নাম্বার A, B, C, D। ভালো প্রশ্ন, ভীষণই ভালো প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, যদি প্রশ্ন ভালো লেগে থাকে, প্রশ্ন এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, ঠিক আছে, লাইক করে দিও, এবং হচ্ছে বন্ধুদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি প্রথম হও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো উত্তর হবে অপশন নাম্বার বি, কোয়ালিটি, জাতি বা গুণ দ্বারা তুমি বন্ধুর কণ্ঠস্বর চিনতে পারো। যেমন মনে করে একই নোটে গিটারও বাজে, তবলাও বাজে, বা সেতারও বাজে, কিন্তু কোনটা গিটারের শব্দ কোনটা সেতারের শব্দ আমরা বুঝতে পারবো তো কিসের মাধ্যমে? জাতি বা গুণ, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে আলোকবর্ষ কি? আলোকবর্ষ হলো এক বছরে সূর্য যে আলো বিকিরণ করে, নাকি সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময় লাগে, শূন্য স্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, নাকি সূর্যের চারিদিকে একবার ঘুরতে পৃথিবীর যে সময় লাগে? তো উত্তর কি হবে? অপশন নাম্বার A, B, C, D মনে মনে ভেবে নিয়েছো? অপশন নাম্বার সি কারেক্ট হবে। শূন্য স্থানে আলো এক বছরে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাকেই তোমার এক আলোকবর্ষ বলা হয়। তো সুতরাং আলোকবর্ষ কিসের একক? সময় না, সময় না, কিসের একক? দূরত্বের একক। আহা, কি হচ্ছে বলতো আজকে লিখতে গিয়ে এরকম বিরক্তি ফিল হচ্ছে খুব। কি বললাম? সময় না, ঠিক আছে, দূরত্ব, দূরত্বের একক, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে, আচ্ছা, দূরত্বের সব থেকে বৃহত্তম একক হচ্ছে পারসেক। তারাদের ঝিকিমিকি করার কারণ কি? এদের বিশাল দূরত্ব, বায়ুর ঝড়, নাকি পৃথিবীর ঘূর্ণন, নাকি তারাদের বিশাল আকার, নাকি এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধি? তো কোনটা হবে? অপশন নাম্বার ডি হবে, এসে বিশাল দূরত্ব, অনেক দূরে অবস্থিত, এবং হচ্ছে বায়ুর ঘনত্ব, ঠিক আছে। বায়ুর ঘনত্ব কমে বাড়ে সেই কারণে তারাগুলো মিটমিট করে। বলছে যেটির পিএইচ 7-এর কম, পিএইচ যা 7-এর কম সেটি হলো, একটি ছোট্ট একটি 7 মিনিটের একটা ভিডিও আছে, দেখবে আমার চ্যানেলে গিয়ে, 7 মিনিটেরও কম মনে হয়, 5 মিনিটের হয়তো হবে। সেখানে আমি পিএইচ স্কেল সম্পর্কে ডিটেইলড আলোচনা করেছি, ঠিক আছে। পিএইচ স্কেলে অ্যাসিড কিভাবে, ক্ষার কিভাবে হয় না হয়, কখন অ্যাসিড হবে কখন ক্ষার হবে, সব কিছু আমি বলেছি। ওই ভিডিওটি তুমি দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, যেটি লেবুর রস 7-এর কম হলে চুন হবে, চুন হবে, মানুষের রক্ত হবে, নাকি হচ্ছে অম্লাশ হবে, অ্যান্টাসিড হবে? উত্তর মনে রাখবে, 7-এর কম, 7-এর থেকে কম হলে শূন্য, 7-এর থেকে বেড়ে গেলে হচ্ছে তোমার 14 হয়। 7-এর থেকে কম হলে তোমার অ্যাসিড হয়, 7-এর থেকে কম হলে অ্যাসিড, আর লেবুর রসে অ্যাসিড থাকে আমরা জানি, টার্টারিক নাম্বার এ রাইট। পরের প্রশ্ন বলছে দাঁতের ক্ষয় রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেয়া হয়, যে মাজন আমরা ব্যবহার করি সেটি মৌলিক প্রকৃতিতে কি? সেটা মাজনটা কি? এটাই হচ্ছে প্রশ্ন কথা। আম্লিক মানে অ্যাসিডিক, ক্ষারীয় মানে হচ্ছে তোমার বেসিক, নাকি নিরপেক্ষ নিউট্রাল মানে হচ্ছে প্রশমনের কথা বলছে এই জায়গাটাতে, প্রশমন, ঠিক আছে, আর নাকি ক্ষয়কারক, কোনটা? কোরোসিভ। কোনটা হবে? অপশন নাম্বার ক্ষারীয়, অপশন নাম্বার সি হবে। তা কেন?
তার কারণ আমরা যে রোজ খাদ্য খাই, সেই খাদ্য খাবার ফলে দাঁতে যে খাবারগুলো লেগে থাকে সেগুলো অ্যাসিড সৃষ্টি করে, টক টক হয়ে সৃষ্টি করে, সেখান থেকে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ভাইরাস সৃষ্টি হয়। তো সেই কারণে সেই জন্য ওই অ্যাসিডের পরিমাণটাকে কমানোর জন্য আমাদের ক্ষার দরকার পড়ে। তার কারণ আমরা জানি ক্ষার আর অ্যাসিড ক্রিয়া করে লবণ তৈরি করে, সেই জন্য ওটা হয় অ্যাসিডিক, তোমার ক্ষারীয়, ঠিক আছে, ওটা হয় ক্ষারীয়, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন বলছে নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? সিমেন্টের মধ্যে কি থাকে? জিপসাম, মাটি, ছাই নাকি চুনাপাথর? থাকে হচ্ছে তোমার লাইমস্টোন। তাহলে আনসার ইজ অপশন নাম্বার বি, চুনা পাথর থাকে সব থেকে বেশি। জিপসামও থাকে, কিন্তু জিপসাম কেন মেশানো হয়? যাতে সিমেন্টটা তাড়াতাড়ি জমে না যায়, যাতে কাজ করতে করতেই মনে হয় জমে গেল, তাহলে তো কাজ করা যাবে না, সেই কারণে জিপসাম মেশানো হয়, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন বলছে 9 ডিগ্রি চ্যানেল কাদের মধ্যে রয়েছে? 9 ডিগ্রি চ্যানেল কাদের মধ্যে রয়েছে? একটু আগে আমি WBCS প্র্যাকটিস সেট শেষ করলাম, সেখানেও আমি বলেছিলাম কোশ্চেনটা। 9 ডিগ্রি চ্যানেল রয়েছে লাক্ষা, মিনিকয়, লাক্ষাদ্বীপে নেই, লাক্ষাদ্বীপে আর মিনিকয়ের মধ্যে তোমার 8 ডিগ্রি রয়েছে বাইরের দিকে। মিনিকয় আর এক সেকেন্ড দাঁড়াও, এটা তো মিনিকয় আর মালদ্বীপের মধ্যে 8 ডিগ্রি রয়েছে। মালদ্বীপ এন্ড লাক্ষা নাকি হচ্ছে তো মিনিকয় আর আমিনদ্বীপই? আনসার ইজ অপশন নাম্বার এ, লাক্ষা ও মিনিকয়, অপশন নাম্বার এ কারেক্ট হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? সর্বাধিক জনঘনত্ব বলেছে, জনসংখ্যা বলেনি কিন্তু। উত্তর কি বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ নাকি সিকিম? তো আনসার ইজ অপশন নাম্বার এ, বি, সি, ডি, কোনটা হবে? অপশন নাম্বার বি, বি হচ্ছে কারেক্ট, ঠিক আছে। বিহারে সব থেকে জনঘনত্বপূর্ণ। ওকে, আচ্ছা, 1120 জন প্রতি বর্গ কিলোমিটারে। পশ্চিমবঙ্গে হচ্ছে 1029 এরকম আর কি হবে এত। আর উত্তরপ্রদেশ হচ্ছে জনসংখ্যার দিক থেকে সব থেকে বড় জেলা, আর সব থেকে কম জনসংখ্যা রয়েছে তোমার সিকিমে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের জলসীমা কত কিলোমিটার? ভারতের জলসীমা কত কিলোমিটার? 15,000 কিলোমিটার, 7,500 কিলোমিটার, 5,200 কিলোমিটার, 15,200 কিলোমিটার নাকি 1,100 কিলোমিটার? কত কিলোমিটার জলসীমা? আচ্ছা, এটা জল না, এটা স্থল সীমানা বলেছে, সরি, স্থল সীমানা। স্থল সীমানা মানে হচ্ছে ভারতের উপর দিয়ে স্থল সীমানা, ঠিক আছে। তো উত্তর হবে বি, হচ্ছে তোমার, এটি হচ্ছে তোমার জল সীমানা, আমাদের ভারতের কোস্ট লাইন, জল সীমা 7,500 কিলোমিটার। জল সীমানা এটা তো নয় নিশ্চয়ই, এটা হচ্ছে মূল ভূখণ্ডের জল সীমানা, মূল ভূখণ্ডের। 15,000 নাকি 15,200 কোনটা? অপশন নাম্বার এ সি, অপশন নাম্বার সি কারেক্ট, ঠিক আছে। 15,200 কিলোমিটার, এর মধ্যে সব থেকে বেশি 4,096 কিলোমিটার বাংলাদেশের সাথে। পরবর্তী প্রশ্ন বলছে ভারতের পূর্ব ও পশ্চিমের বিন্দুর মধ্যে সময়ের পার্থক্য কত? মানে ভারতের পূর্ব দিকের হচ্ছে গুহার মোটা, ঠিক আছে, গুহার মোটা, যাই হোক, আর পশ্চিম দিকের হচ্ছে তোমার কিবিথু। কোনো না কোনো রিসেন্ট ক্লাসে আমি এগুলো পড়িয়েছি। এই দুটোর মধ্যে সময়ের পার্থক্য কত? 2 ঘন্টা, অপশন নাম্বার এ, 2 ঘন্টা ইজ কারেক্ট আনসার। এইটা হচ্ছে তোমার গ্রিনিচ, GMT, ও হচ্ছে তোমার IST, আগে পিসি করেছিল IST, মানে হচ্ছে তোমার সেট নাম্বার 1 এ করেছে এটা। পরের প্রশ্ন বলছে দুটি দ্রাঘিমার মধ্যে কত সময়ের ব্যবধান? দুটি দ্রাঘিমার মধ্যে সময়ের ব্যবধান 6 মিনিট, 5 মিনিট, 4 মিনিট না 4 ঘন্টা? উত্তর হবে অপশন নাম্বার এ, বি, সি, ডি। সি কারেক্ট, 4 মিনিট। দুটো দ্রাঘিমা, একটা দ্রাঘিমা থেকে এই দ্রাঘিমা আসতে সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট, কিন্তু কত কিলোমিটার? যদি তুমি হেঁটে 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 যে রাস্তা পার করো, কত কিলোমিটার রাস্তা যাবে? 111 কিমি, ঠিক আছে। তাহলে সময় হচ্ছে 4 মিনিট আর দূরত্ব হচ্ছে 111। পরের প্রশ্ন বলছে ভারতের উত্তর ও দক্ষিণের মধ্যে অক্ষাংশগত পার্থক্য কত? একটু আগে বললে সময়ের পার্থক্য 2 ঘন্টা, মানে হচ্ছে তোমার 1 ঘন্টা 57 মিনিট, ঠিক আছে, 1 ঘন্টা 57 মিনিট, বা তোমার অ্যাপ্রক্স 2 ঘন্টা বলা হয়। আর এখানে বলছে অক্ষাংশগত, উত্তর দক্ষিণের অক্ষাংশগত পার্থক্য হচ্ছে 28 ডিগ্রি, 29 ডিগ্রি, 30 ডিগ্রি নাকি 31 ডিগ্রি? 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ পর্যন্ত, মানে এই পোর্শনটা হচ্ছে তোমার কন্যাকুমারীতে পরে তামিলনাড়ুর, আর এটা পরে হচ্ছে তোমার একদম কাশ্মীরের ওই অঞ্চলটা। তাহলে মাইনাস করলে কত দাঁড়াবে এখানে? 31, 29, 29 তো অপশন নাম্বার বি, 29 ডিগ্রি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কি? পশ্চিমবঙ্গের রাজ্য গাছ অ্যাস্টোনিয়া, অ্যালস্টোনিয়া, অ্যালবানিয়া নাকি নান?
দেখো আমরা তো জানতাম পশ্চিমবঙ্গের জাতীয় গাছ হচ্ছে ছাতিম, ঠিক আছে, ছাতিম জানতাম। তো ছাতিমের ইংরেজি নেম হচ্ছে কোনটা? এলস্টোনিয়া, অ্যাস্টোনিয়ান, এলস্টোনিয়া? নাম্বার বি, এলস্টোনিয়া, ঠিক আছে। আমাদের এটা রাজ্য গাছ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারত কোন গোলার্ধের দেশ? ভারত কোন গোলার্ধের দেশ? উত্তর ও পশ্চিম গোলার্ধের, দক্ষিণ ও পূর্ব গোলার্ধ, উত্তর ও পূর্ব গোলার্ধ নাকি দক্ষিণ ও পশ্চিম? চলো একটা পৃথিবী আঁকি ছোট্ট করে। এই মাঝখান দিয়ে গেছে হচ্ছে 0 ডিগ্রি বিষুবরেখা, মাঝখান দিয়ে গেছে হচ্ছে তোমার 0 ডিগ্রি মানে নিরক্ষরেখা, ঠিক আছে। এই যে নিরক্ষরেখা এইটার উত্তরে থাকে, আর এই যে তোমার বিষুবরেখা এটার পূর্ব দিকে থাকে, তার মানে ভারতবর্ষের এই অঞ্চলটার দেশ। তার মানে হলো কি, হলো হচ্ছে নিরক্ষরেখার উপরে থাকি তাই হচ্ছে নর্থ গোলার্ধ, মানে উত্তর গোলার্ধ। আর যেহেতু তোমার এই বিষুবরেখার ডান দিকে থাকি মানে হচ্ছে পূর্ব দিকে থাকি, সেহেতু হলো আমরা পূর্ব গোলার্ধ। উত্তর পূর্ব কোথায় আছে? উত্তর পূর্ব, অপশন নাম্বার সি তে, ঠিক আছে। জাদুগোড়া জাদুগোড়া খনি কি জন্য বিখ্যাত? জাদুগোড়া কয়লা, অভ্র, তামা না ইউরেনিয়াম? উত্তর হবে অপশন নাম্বার ডি, জাদুগোড়া হচ্ছে তোমার ইউরেনিয়ামের জন্য বিখ্যাত, ঠিক আছে। তামার একটা খনি মনে রাখবে, খেত্রি, খুব গুরুত্বপূর্ণ, আসে রাজস্থানে অবস্থিত খেত্রি। অভ্র হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ প্রথম, অন্ধ্রপ্রদেশ অভ্র উত্তোলনে প্রথম, ঠিক আছে। কয়লা উত্তোলনে প্রথম হচ্ছে তোমার ছত্তিশগড়, আর সব থেকে বড় কয়লা খনি হচ্ছে তোমার ঝুরিয়াতে, ঝাড়খণ্ডের ঝরিয়া। এটা চেঞ্জ হয়ে গেছে, মেবি এটা চেঞ্জ হয়ে গেছে, এখন ঝরিয়া নেই, ঠিক আছে। এখন গুগল করলেই তোমাকে দেখাবে দেওচাপাচামি, যেটা হচ্ছে তোমার বীরভূমে রয়েছে, তবে এখন উত্তোলন কাজ শুরু হয়নি, ঠিক আছে। আর যদি বলে সবার প্রথম কয়লা খনি, তাহলে 1774 সাল, রানীগঞ্জ, রানীগঞ্জ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় রয়েছে? ঝাড়খণ্ড, নেপাল, উত্তরপ্রদেশ না বিহার? উত্তর হবে অপশন নাম্বার এ, বি, সি, ডি। ডি আনসার, বিহার। বিহারের হচ্ছে বাল্মীকি জাতীয় উদ্যান, ঠিক আছে। আচ্ছা, ঝাড়খণ্ডের হচ্ছে বেতলা, বেতলা ন্যাশনাল পার্ক, বেতলা, বেতলা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, ঠিক আছে। কোথায় রয়েছে? ঝাড়খণ্ডে, ঠিক আছে। ঝাড়খণ্ডের একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে তোমার আরে কি বলে ওটাকে, ডালটনগঞ্জ তো রয়েছে, ডালমা ট্র্যাপ, ডালমা ট্র্যাপ, ঠিক আছে। ট্র্যাপ মানে সিঁড়ি বা ধাপ, এটা একটা মালভূমি, ডালমা ট্র্যাপ বা ডালমা মালভূমি রয়েছে হচ্ছে তোমার কোথায়? ঝাড়খণ্ডে, ঠিক আছে। আচ্ছা বেশ, উত্তরপ্রদেশে রয়েছে রাজাজি, রাজা রাজাজি জাতীয় উদ্যান, ঠিক আছে, ন্যাশনাল পার্ক লিখলাম ছোট করে, ঠিক আছে, রাজাজি ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি প্রশ্ন ভালো লেগে থাকে এবং হচ্ছে এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে, ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলে যদি প্রথম হও। আর অবশ্যই অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে তোমার যারা সতীর্থতা রয়েছে, তোমরা একসাথে প্রিপারেশন করো, তাদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে কিন্তু শুধু পুলিশের নয়, অন্য আদার্স সব পরীক্ষার জন্য প্রিপারেশন করানো হয়। তো চ্যানেলে যাও, আরো ভিডিও দিকে তোমরা লাভ নিতে পারো। ওকে, তো দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে সোমবার, আজকে আজকে কি আজকে বৃহস্পতিবার না, সোমবার না, শনিবারে দেখা হচ্ছে। শনিবার রাত্রির কটায় মনে রাখবে? রাত্রির 8টা, শনিবার রাত্রির 8টায় দেখা হচ্ছে, ঠিক আছে।